হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এইচএসসি বোর্ড এমসিকিউ কোশ্চেন সমাধানে আজকে তো ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি। সো শুরু করা যাক। দেখি প্রথমে আমাদের যে প্রশ্নটি আছে, দেখো যে এ ও বি প্রত্যেকের মান 3 একক বলা আছে। এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা দেওয়া আছে। বলছে এ ক্রস বি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো মডুলাস সাইন যেহেতু আছে তাহলে আমাদের কিন্তু এ ক্রস বি এর মানটা চেয়েছে। তাহলে এ ক্রস বি আমরা জানি কি, এ ক্রস বি এর মান কত হয়? এ বি সাইন থিটা। যেহেতু শুধু মান দিকের দরকার নাই, তাই আমাদের এখানে একক ভেক্টর লাগবে না। আর এ আর বি এর মান দেওয়া আছে, মধ্যবর্তী কোণ থিটা দেওয়া নাই কোনো মান, তাহলে 3 আর 3 9। সো আমরা পাচ্ছি 9 সাইন থিটা। সো এই আকারই থেকে যাবে। ওকে, তারপরে দেখো যে আয়ত একক ভেক্টরের ক্রস গুণন আছে। এটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য বিশেষ করে। ঠিক আছে, যে এখানে ডট ক্রস বা আমাদের প্লাস মাইনাস আকারে বিভিন্ন ভাবে থাকতে পারে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, যেটা ব্র্যাকেটে আছে ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, জে ক্রস কে। তাহলে জে ক্রস কে আমাদের ক্রস গুণনের নিয়মটা কি ছিল আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখো, যে আই জে কে এইভাবে ক্লকওয়াইজ ডিরেকশনে চলতে থাকবে। এই ক্লকওয়াইজ ডিরেকশনে গেলে আমাদের পজিটিভ হবে, আর অ্যান্টি ক্লক গেলে আবার সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আর যে দুটার ক্রস গুণ হবে সেটা যেহেতু তার লম্ব বরাবর থাকবে, ক্রস গুণফল তার অপোজিটটা হবে। তাহলে জে কে, জে থেকে কে যদি আমরা যাই, তাহলে জে থেকে কে আমরা কি পাবো? পজিটিভ আই। তাহলে এটা হবে পজিটিভ আই, আর তার মানে এটা আমরা পাচ্ছি আই। আর আই ক্রস আই দুটো একই রকম ভেক্টর। আই আর আই এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে আমরা তো ক্রস গুণফল যেহেতু সাইন থিটা, সো আই আর আই এর ক্রস গুণন কত হয়ে যাবে? 0। তাহলে আমাদের ফাইনাল आंसर হয়ে যাবে 0। পরেরটা দেখো একই কনসেপ্ট থেকে। তাহলে প্রথমে আমাদের কত আছে? জে আর কে। তাহলে জে আর কে আমরা কেবলই দেখলাম কি হয়? আই হয়। ঠিক আছে, তারপরে জে আর আই। তো আমরা যদি জে থেকে আই যাই, দেখো জে থেকে আই কিন্তু মাইনাস কে এর সমান। তাহলে জে থেকে কে, এটা আই হবে মাইনাস কে। ফলে এই দুটো আমরা গুণ করব। তাহলে আই থেকে কে হলে আমাদের কি হলো? মাইনাস জে হতো, কিন্তু মাইনাস আছে বলে মাইনাসের প্লাস তখন আমাদের কি হবে? প্লাস জে হয়ে যাবে। সো এটা ফাইনালি হবে প্লাস জে। ঠিক আছে, তাহলে প্রথমে জে আর কে আই, আর জে এবং আই থেকে হয় মাইনাস কে। ফলে এটা যেহেতু মাইনাস আছে, তাহলে আই আর কে, আই থেকে কি আসে? মাইনাস জে হয়, সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস জে হয়ে গেল। ওকে, আচ্ছা এর মান 2, বি এর মান 4, এ ডট বি এর মান দেওয়া আছে 4। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? তাহলে ডট গুণফল যেহেতু, তাহলে ডট গুণফলের মান আমরা কি জানি? যে ডট বি সমান এবি cos থিটা। তাহলে আমরা জানি এবি cos থিটা। ঠিক আছে, তাহলে এবি cos থিটার ভ্যালু দেওয়া আছে কত? 4। এবি cos থিটার ভ্যালু যদি 4 হয়, এ আর বি তাহলে আমাদের মান দেওয়া আছে 2 আর 4। তাহলে আমরা মান বসে দাও, 4 দুগুণে 8। তাহলে এখানে 8 cos থিটা সমান 4। তাহলে cos থিটার মান কত আসে? cos থিটার মান আসে হাফ। আর cos থিটা হাফ মানে থিটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। সো cos থিটা হাফ হলে থিটা হবে 60 ডিগ্রি। ওকে, এর মান কি বলছে দেখো? -5j। তাহলে এ এর দিক কোন অক্ষ বরাবর হবে? তাহলে আমরা কি জানি? জে ভেক্টর কখন থাকে? যে আয়ত একক ভেক্টর কি নির্দেশ করে? ওয়াই অক্ষকে ডিরেকশন নির্দেশ করে। পজিটিভ হলে পজিটিভ ওয়াই, নেগেটিভ হলে নেগেটিভ ওয়াই। তাহলে এটা যদি মাইনাস আছে তাহলে এটা অবশ্যই মাইনাস ওয়াই অক্ষকে নির্দেশ করবে। একটা ভেক্টর দিয়ে বলছে কিউ এর মান কত হলে পি ভেক্টরটি একক ভেক্টর হবে? একক ভেক্টর, তাহলে একক ভেক্টরের সংজ্ঞা আমরা কি জানি? একক ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরের মান 1। তাহলে এই ভেক্টরটার মান যদি 1 হতে হয় তাহলে কিউ এর মান কত হবে? তাহলে যে কোনো ভেক্টরের মান কিভাবে বের করতে হয়? যে এই ভেক্টরের মান যদি আমরা পি এর মান বের করি, তাহলে রুট ওভার আমাদের হাফ স্কয়ার, তাহলে 1/4 প্লাস এটা 1/4 প্লাস কিউ এর স্কয়ার, এটা সমান সমান 1। সো এটা যদি আমরা রুট করে দিই তাহলে 1ই থাকছে বর্গ করলে, তাহলে হাফ এটা যোগ করলে কত? হাফ। তাহলে 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকে, তাহলে কিউ এর মান কত থাকে? 1/√2 থাকে। সো কিউ এর মান হয় 1/√2। ওকে, তাহলে কিউ এর মান 1/√2। যদি আমাদের এখানে অপশনে প্লাস মাইনাস থাকলে আমরা প্লাস মাইনাস নিতে পারতাম, যেহেতু অপশনে প্লাস মাইনাস নাই, শুধু আমরা প্লাসটাই দিলাম। এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ কত? লম্ব বিক্ষেপ দেখো যে এই হলো একটা ভেক্টর এ, এই যদি একটা ভেক্টর বি হয়, তাহলে এটা এ এটা বি। তাহলে কি বলছে? এ এর উপর বি এর অভিক্ষেপ। তাহলে এ এর উপর যদি বি এর অভিক্ষেপ মানে কি? যদি আমরা এই এ থেকে এই এ থেকে এর উপর বি থেকে যদি এর উপর লম্ব টানি, তাহলে এই যে এইটুকু আমাদের যতটুকু ছায়া তৈরি হয়, তাহলে এর উপর বি এর যে লম্ব বরাবর যে ছায়াটা দৈর্ঘ্যটা পাওয়া যায় সেটাই তার অভিক্ষেপের মান। আর এটা মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এটা অবশ্যই কত হবে? বি cos থিটা। যেহেতু এটা ভূমি, তাহলে ভূমির সমান অতিভুজ ইনটু cos থিটা। তাহলে অ্যানসার হবে আমাদের কত? বি cos থিটা। তাহলে এর উপর বি এর অভিক্ষেপ হবে বি cos থিটা। অ্যানসার হচ্ছে সি। 8 নাম্বার, এত একটি একক ভেক্টর। আবার সেম প্রশ্ন দেখো, এখানে যেটা করে আসছি হুবহু একই প্রশ্ন আছে, শুধু এখানে কিউ ছিল, এখানে এম দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো তাহলে এটা ছিল কোন বোর্ডে? এটা ছিল আমাদের বরিশাল বোর্ড 23-এর প্রশ্ন, এটা ঢাকা বোর্ড 22-এর প্রশ্ন। তারপরে বোর্ডের প্রশ্নগুলো কিন্তু এক বোর্ডের প্রশ্ন আরেক বোর্ডে হুবহু বা শুধুমাত্র সামান্য চেঞ্জ করে দিয়ে কিন্তু আমাদের কি রিপিট হয়।
তাহলে এটা হাফ আই হাফ জে এখানে শুধু কিউ কে এখানে এম কে, তাহলে এটাও কত হবে? এটা হবে 1/√2। তাহলে বোর্ড কোশ্চেনগুলো করা এই জন্যই জরুরি, কেননা বোর্ড পরীক্ষায় আমাদের কোশ্চেন হুবহু রিপিট হয়, প্লাস একই টাইপের শুধুমাত্র সামান্য কোনো ভ্যালু চেঞ্জ করে আমাদের রিপিট আসে। এই জন্য অবশ্যই বোর্ড প্রশ্নগুলো আমাদের ভালোভাবে আয়ত্ত করে রাখা দরকার এবং বারবার প্র্যাকটিসের দরকার আছে। ওকে, আসো পরবর্তী পেজে যাই। এখন কি বলছে দেখো, যে একটা ভেক্টর আছে, ভেক্টরের ওয়াই অক্ষের সাথে ভেক্টরের কর্ণ বের করতে হবে। তাহলে কোনো একটা ভেক্টরের কর্ণ ওয়াই অক্ষের সাথে, আমরা জানি কি কর্ণ নির্ণয়ের মেইন সূত্র কি? আমাদের ডট গুণফলের সাহায্যে আমরা কর্ণ বের করতে পারি। তাহলে থিটা সমান cos ইনভার্স a ডট b বাই ভেক্টর দ্বয়ের মানের গুণফল। যেহেতু এটা ওয়াই অক্ষের সাথে কর্ণ বলছে, তাহলে আমরা ওয়াই অক্ষের সাথে কর্ণ আমরা শর্টকাটে একবারে বের করব কিভাবে? যে কোনো ভেক্টরের ওয়াই অক্ষের সাথে কর্ণ, তাহলে এটা দেখো যে ওয়াই অক্ষের সাথে কর্ণ যখন বলবে, তাহলে আমরা থিটা ওয়াই যদি আমরা বলি, তাহলে cos ইনভার্স, তাহলে সূত্র কি? cos ইনভার্স যেই অক্ষের সাথে কোণ বলবে সেই অক্ষের উপাংশের মান। তাহলে ওয়াই অক্ষ মানে কি? যে ওয়াই অক্ষ হচ্ছে যে সহগ, তাহলে আমাদের ওয়াই অক্ষের উপাংশ কত? 2√3। যে সহগটা হবে 2√3, আর নিচে কত হবে? নিচে হবে ওই ভেক্টরের মান। তাহলে এই ভেক্টরের মান বের করলে কত হয়? √4 আর এটা হচ্ছে 12 16, তাহলে আমরা 4 হয়। ঠিক আছে, তাহলে এর মান হচ্ছে 16। দেখো এটা হচ্ছে 12 আর 16, 16 কে রুট করলে 4, তাহলে কাটাকাটি করলে √3/2। তাহলে cos ইনভার্স √3/2 হলে কত হয়? 30 ডিগ্রি। তাহলে আমাদের ওয়াই অক্ষের সাথে কোণ হচ্ছে 30 ডিগ্রি। আবার দেখো আমাদের সেই একই cos ভেক্টর আসছে, তাহলে i থেকে j, তাহলে i থেকে j তে গেলে কি হবে? i j k সিরিয়াল ঠিক আছে, ক্লকওয়াইজে আছে, তাহলে i থেকে j এটা হবে k। ওকে, মাঝে ক্রস আছে, তারপরে i k, i থেকে k, তাহলে i থেকে j যদি k হয়, তাহলে i থেকে k যখন যাব তাহলে কত হবে? -j হবে, তাহলে এটা হবে -j। আর k আর j, তাহলে k থেকে j আবার কি উল্টা না? k থেকে j আবার কত হয়? i হয়, তাহলে -i আর এই মাইনাসে +i, তাহলে এটা ফাইনালি +i হয়ে যাবে। ঠিক আছে, আরেকবার খেয়াল করো, i আর j আমরা একটু আগে বলছি, যদি আবার মনে থাকে আরেকবার দেখো, i j এবং k এই সিরিয়াল i j k, তাহলে i থেকে j যখন যাব তখন তো পজিটিভ k পাচ্ছি, তাহলে i থেকে j হচ্ছে পজিটিভ k। তারপরে যখন আমাদের i থেকে k তে যাব, i থেকে k হলে উল্টা হয়ে যাচ্ছে না, যে i থেকে k উল্টা, তাই এটা হবে -j, তাহলে -j। তারপরে যখন বলছে k থেকে আবার j, k থেকে j, তাহলে k থেকে j যদি হয়, আমরা মাইনাসটা বাদ রাখলাম, তাহলে k থেকে j হিসাব করলে কি -i আসবে, আর এই মাইনাসে +i হয়ে যাবে। সো এটার অ্যানসার হবে +i। ওকে, i এবং i প্লাস j ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? যারা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যখনই বলবে সবসময় একই সূত্র দিয়ে করবা, থিটা সমান cos ইনভার্স উপরে ভেক্টরদের ডট গুণফল। তাহলে এই দুটো ভেক্টর ডট গুণের মান কত আসে? এখানে শুধু i আছে, এখানে i প্লাস j আছে, তাহলে i আর i করলে কত হয়? 1। j যেহেতু নাই তাহলে এটা আসবে না, আর নিচে ভেক্টরদের মান এটা তো 1, আর এটা করলে 1/√2, তাহলে √2, তাহলে আমাদের কত আসছে? 45। cos ইনভার্স 1/√2 মানে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অক্ষের সাথে কোণ, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, আয়ত এককের এই ক্রস গুণন, ডট গুণন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করার দরকার। 12 নম্বর, এখানে চিত্র দিয়ে আছে, দেখো যে একটি 20 নিউটন মানের একটি বল বা ভেক্টর যেটা ওয়াই অক্ষের সাথে 31 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, তাহলে 31 ডিগ্রি কোণে থাকলে জেড অক্ষ বরাবর, তাহলে বলছে জেড বরাবর ওজেড বরাবর বলের উপাংশ কত? তাহলে একটা ভেক্টরকে যখন আমরা দুটো উপাংশে ভাঙি, আমরা জানি কি যে ভেক্টরটি যে অক্ষের সাথে কোণে থাকে সেই অক্ষ বরাবর হয় cos, আর বাকি অক্ষ বরাবর হয় sin। তাহলে এখানে যদি কোণটা আছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটাই এখন ভূমি, তাহলে এই বরাবর হবে cos, তাহলে ওজেড, তাহলে ওজেড বরাবর কত হবে? এই 20 sin 31। ঠিক আছে, তাহলে 20 sin এ হবে, এন্ড sin এর মান কত? sin 30 এর মান তো হাফ, সো হাফের সাথে সামান্য একটু বেশি, তাহলে হাফ ইনটু 10 করলে, হাফ ইনটু 20 করলে 10, তাহলে 10 পয়েন্ট সামথিং হবে, তাও ক্যালকুলেটর দরকার নাই। 30 হলে 10 হতো, তাহলে 31 আছে, 30 এর সামনে 10 এর একটু বেশি, আর 10 এর কাছাকাছি একটাই অপশন 10.30 আছে। সো 31 ডিগ্রি থাকলে কোনো সমস্যা নেই। এ এর উপর লম্ব কোনটি? আচ্ছা, কোন একটা ভেক্টর দিয়ে বলছে তার উপরে লম্ব ভেক্টর, তাহলে আমরা জানি কি দুইটা ভেক্টর লম্ব কখন হয়? যদি তাদের ডট গুণফল 0 হয়। তাহলে যাদের ডট গুণফল 0 হয় তারা লম্ব হবে। তাহলে এর সাথে যদি ডট গুণফল 0 হয়, কার ডট গুণফল 0 হতে পারে? দেখো এটা তো 3 3 9 আর -6 36 হচ্ছে না, 3 দিয়ে করলে হচ্ছে না, কে এখানে কোনো কে নাই, এখানে কে আছে, তাহলে অবশ্যই এটার সাথে এটা ডট গুণ করলে 0 হবে, যেহেতু এর কোনো কে এর পদ নাই, তাহলে এটাই লম্ব হবে। তাহলে লম্ব কে হবে? যার ডট গুণফল 0, তাহলে আমরা a ডট b 0 দিয়ে করব। লম্ব বললেই দুটা ভেক্টর ডট গুণফল 0, সেই শর্ত মনে রাখবো। যে ওকে আয়তাকার ভেক্টরটা যে তলে অবস্থিত সেই তলের লম্ব একক, আচ্ছা লম্ব বরাবর, তাহলে জে আর কে, জে মানে কি ওয়াই অক্ষ, কে মানে হচ্ছে জেড অক্ষ,
তাহলে ওয়াই আর জেড এর সাথে লম্ব বরাবর কে থাকবে? অবশ্যই এক্স, তার মানে আই হইতে হবে, কারণ আই ভেক্টর লাগবে এবং ভেক্টর, তাহলে সেটা কোনটা আছে? তাহলে জে ক্রস কে এর দিকে আমরা কোন দিকে যাই? আই এর দিকে, তাহলে অবশ্যই আমাদের লম্ব ভেক্টর বললেই তো ক্রস গুণফল আসবেই। সো জে আর কে এর লম্ব দিকে জে ক্রস কে হবে। তো যে কোনো দুটো ভেক্টরের লম্ব তলে ভেক্টর বের করতে বললেই অবশ্যই তাদের ক্রস গুণ করতে হবে। এ আর বি দুটো ভেক্টর দেওয়া আছে, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে? আচ্ছা, দুটো ভেক্টরের আমাদের একটা সহগ আননোন আছে, বলছে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তাহলে লম্ব মানে কি? আমরা কেবল বললাম ডট গুণফল 0। সো এটা যদি ডট গুণফল 0 দিই তাহলে কত আসে? এখানে 2i, এখানে mi, তাহলে আমাদের 2m, i গুণ করলে 2m, j আর j গুণ করলে পাচ্ছি -6m, -6, হ্যাঁ -6 0, যেহেতু k নাই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 6, তাহলে 3, m এর মান আসতেছে 3। ওকে, তাহলে m এর মান 3, তাহলে m এর মান 3 হলে পরস্পর লম্ব হবে। লম্বের কথা বললেই ডট গুণফল 0 দিয়ে সেই শর্ত থেকে মান বের করব। i এবং j যে তলে অবস্থিত সেই তলের লম্ব দিকে একক ভেক্টর। একটু আগে করলাম j আর k ছিল, এখানে i আর j আছে। সো i আর j এর লম্ব ভেক্টর কি হবে? i ক্রস j হবে। তাহলে i ক্রস j প্লাস মাইনাস দুই দিকে হতে পারে যখন দিকের কথা আসবে, তাহলে লম্ব বরাবর, তাহলে লম্ব ভেক্টর নম্বর i ক্রস j, তাহলে i ক্রস j কোন দিকে যাবে? z এর দিকে যাবে। এন্ড z এর কোন দিকে যাবে? তাহলে পজিটিভ k এর দিকে হতে পারে, নেগেটিভ k এর দিকে হতে পারে। তাই সবসময় লম্ব একক ভেক্টরে প্লাস মাইনাস নেওয়াটা ভালো। আর অপশনে যদি প্লাস মাইনাস না থাকে, শুধু প্লাস থাকে, তখন আমরা শুধু প্লাস নিয়ে কাজ করব। ওকে, এরপরে আসি যে a is equal to i আর b is equal to a আর b দুটো ভেক্টর দেয়া আছে, b is equal to 2i plus k। a ও b ভেক্টরের মধ্যবর্তী কোণ, আবার সেই মধ্যবর্তী কোণ নির্ণয়। তাহলে এর আগে আমরা করছি, তাহলে কোণ নির্ণয় কি হবে? থিটা সমান সমান cos ইনভার্স a ডট b। তাহলে ভেক্টরদের ডট গুণ করলে কত হয়? যে 2 1 কে 2, তাহলে উপরে থাকছে 2, যেহেতু k নাই এখানে, k লাগবে না। ভেক্টরদের মান এটা তো 1, তাহলে এটার মান কত? 4 আর আগে 5 √5, তাহলে cos ইনভার্স 2/√5। তাহলে cos ইনভার্স 2/√5 এটা আমরা ক্যালকুলেটরে করে ফেলি, কত আসে? তাহলে আমরা যদি cos ইনভার্স 2/√5 ক্যালকুলেটরে দিই তাহলে মানটা আসছে কত? 26.57। তাহলে ইজিলি পেয়ে যাচ্ছি। তারপরটা দেখো আবারও আমাদের সেই একই রকম ক্রস গুণনের সংক্রান্ত আয়তাকার ভেক্টরের যে j আর k। তাহলে প্রথমে আমাদের j আর k, তাহলে j থেকে k হলে কত হয়? j k মানে পজিটিভ i, ঠিক আছে? তাহলে j থেকে k আমরা বলছিলাম i j k, তাহলে j থেকে k যখন যাব তখন পজিটিভ i। তাহলে j আর i যখন হবে, তাহলে j আর i, মানে i j হওয়ার কথা ছিল কিন্তু আছে j আর i। তাহলে j আর i হলে k এর পরিবর্তে কি হবে? -k। তাহলে আমাদের এটা হবে কত? -k। তাহলে এগুলো খুব ভালোভাবে আমাদের চিহ্নটা হিসাব করবা, তাহলে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে a ও b ভেক্টর দ্বারা একটি সামান্তরিকের কর্ণদ্বয় নির্দিষ্ট হলে সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি হবে? আচ্ছা, দুটো ভেক্টর যদি একটা সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে সন্নিহিত বাহুর ক্ষেত্রে হয় কি? জাস্ট ওই ভেক্টর দ্বয়ের ক্রস গুণনের মান। কিন্তু যদি সন্নিহিত বাহু না হয়, এটা কি বলছে? কর্ণ। তাহলে কর্ণ যখন হবে তখন সামনে কি হবে? ক্রস গুণনের সাথে সামনে একটা হাফ দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? সন্নিহিত বাহু বললে শুধু ক্রস গুণনের মান, আর সন্নিহিত যদি আমরা বাহু না বলে কর্ণ বলা থাকে, অথবা ত্রিভুজ যদি হয়, ত্রিভুজের বাহুর ক্ষেত্রেও সামনে একটা হাফ লাগবে, ঠিক আছে? হাফ ইনটু a ক্রস b। 20 নাম্বার, p ও q দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ 120 হলে তাদের লব্ধির মান কত? আচ্ছা, লব্ধির মান তো আমরা জানি কি নরমালি p² + q² 2pq cos আলফা। তাহলে আলফার মান যদি 120 হয় তাহলে cos আলফার মান কত? cos আলফার মান -1/2। সো -1/2 যদি হবে, মাইনাস আর আমাদের সামনে মাইনাস চলে আসবে, আর ওই 2 আর 2 হাফ আর 2 কেটে যাবে, তাহলে আমাদের -pq হবে। তাহলে আমাদের -pq হবে। p + q কখন হয়? যখন 0 ডিগ্রি কোণে থাকে সর্বোচ্চ লব্ধি, আর 180 ডিগ্রি থাকলে p - q সর্বনিম্ন লব্ধি, ঠিক আছে? ওকে, আর এটা হচ্ছে 60 ডিগ্রির জন্য। এই ভেক্টরটি, তাহলে এটা একটা কি ভেক্টর? একটা ভেক্টর দিয়ে বলছে নাকি নাল ভেক্টর, সমরেখ ভেক্টর, সমতলীয় ভেক্টর, একক ভেক্টর। নাল ভেক্টর তো অবশ্যই না, কারণ এর মান তো আমাদের 0 না, আমরা মান দেখে বুঝতে এটা একটা মান আছে, সো এটা 0 না। সমরেখ ভেক্টর কি হয়? একা ভেক্টর কিভাবে সমরেখ হয়? দুই বা ততোধিক ভেক্টর থাকলে তখন সমতলীয় বা সমরেখ ভেক্টরের কথা আসে। তারপরে এটা অবশ্যই একটা একক ভেক্টর, কারণ আমরা যদি মান বের করে উপরে দেখো 1 1 1, তাহলে √3/√3 কাটা এটা করলে 1, তাহলে এটা হবে একটি একক ভেক্টর। 4 ও 5 একক মানে দুটি ভেক্টর কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে স্কেলার গুণফল হবে। স্কেলার গুণফল মানে কি জানি? ভেক্টরদ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী যে কোণ তার cos θ এর গুণফল। তাহলে আমাদের 4 × 5 × cos 60 ডিগ্রি, আর cos 60 এর মান কত? হাফ। তাহলে হাফ ইনটু যদি আমরা করি তাহলে 10 একক, তাহলে আমরা পাচ্ছি 10 একক, ঠিক আছে? ডট গুণফল বা স্কেলার গুণফল মানে ab cos θ, আর cos 60 এর মান হাফ। p আর q দেওয়া আছে, ভেক্টরদ্বয়ের লব্ধির মান কত আছে? ভেক্টরদ্বয়ের লব্ধির মান, দুইটা ভেক্টর যদি আমাদের মান আর কোণ দেওয়া থাকে তখন সামান্তরিক সূত্র দিয়ে লব্ধি বের করব। আর যদি দুইটা ভেক্টর আমাদের এমন আয়ত একক ভেক্টর অংশ মানে বিভক্ত অবস্থায় থাকে তখন আমরা
লব্ধি কি করবো, নর্মাল বীজগাণিতিক নিয়মে আগে লব্ধি বের করবো। তাহলে এটা যদি লব্ধি নেই, তাহলে লব্ধি আর যদি আমরা বলি, তাহলে পি আর কিউ এর লব্ধি, তাহলে এইটা করতেছি আমরা 23, তাহলে এটার লব্ধি কত হবে দেখো, 2 আর i যোগ করলে কত হয় 3i, তারপরে j আর 2j যোগ করলে কত হয় 3j, k আর -2k তাহলে করলে -k, তাহলে এটা হলো লব্ধি ভেক্টর। তাহলে যদি বলতো লব্ধি কোনটি বা লব্ধি ভেক্টর আকারে থাকতো তাহলে অ্যান্সার হতো এটা। আমাদের বলছে লব্ধির মান, তাহলে এটার মান, তাহলে এটার মান যদি আমরা বের করি তাহলে এটার মান কত হবে, রুট ওভার এই যে 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, উপাংশ তো মাইনাস লাগে না, তাহলে 9 9 18 আর 1 19, তাহলে আমাদের রুট 19, তাহলে রুট 19। ওকে, আবার দেখো সেই একই রকম আমাদের আয়তাকার ভেক্টরের গুণ, এটাও এটা তো মনে একই সেম টু সেম, আই জে ক্রস এটা তো সিলেট 22, এটা রাজশাহী 21, ঠিক আছে, সেম প্রশ্ন কিন্তু রিপিট আসছে। তাহলে অ্যান্সার ছিল কত, -k, তাহলে অ্যান্সার ছিল -k। তাহলে বোর্ডের মধ্যে অনেক প্রশ্ন কিন্তু এমন হুবহু রিপিট চলে আসে, এই জন্যই বারবার বলতেছি বোর্ড প্রশ্নগুলো অবশ্যই বারবার প্র্যাকটিস করবা বা সলভ করবা। পি ভেক্টরটি yz, আচ্ছা yz তলে মান কত, তা যে কোনো একটা ভেক্টরের মান আমরা কেবলই বের করলাম কি, রুট ওভার তার তিনটা অক্ষ বরাবর তার যে উপাংশ থাকে তার বর্গের যোগফলের সমষ্টি রুট ওভার মান। কিন্তু আমাদের যদি তল নির্ধারণ করে দেয়, বলে দিচ্ছে শুধুমাত্র yz, তাহলে আমাদের শুধুমাত্র yz তল নিয়ে কাজ করতে হবে, তাহলে এইটুকু নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে x এর দিকে দরকার নাই, তাহলে আমাদের 2 আর 3, তাহলে 9 আর 4 13, তাহলে রুট ওভার 13, তাহলে আমাদের হবে রুট 13। ওকে, তো যে দুটো তল বলবে ওই দুটা অক্ষের যে উপাংশের যে সহগ আছে সেই দুটার স্কয়ার যোগফল তার বর্গমূল। একটি কণার উপর F এত বল প্রয়োগ করায় কণাটি আর এত সরণ ঘটে, তাহলে F ও আর এর মধ্যবর্তী কোণ কত। এটা যাই হোক, দুটা ভেক্টর দেওয়া আছে, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বললে আমরা কি বলবো, ডট গুণফল থেকে আমরা করতে পারবো। তাহলে আমাদের এখানে থিটা ইজিক্যাল টু যদি আমরা বের করি cos ইনভার্স, তাহলে cos ইনভার্স কত হবে, ভেক্টরদের ডট গুণফল, তাহলে এটা ডট গুণ করো, 2 1 কে 2, তারপরে 3 1 কে 3, 3 আর 2 5, 5 - 1, তাহলে থাকবে হচ্ছে 4, উপরে ডট গুণফলের মান হচ্ছে 4, আর নিচে ভেক্টরদের মান, তাহলে এটার মান কত, √3, তাহলে একটা তো √3, আর এটার মান কত আসতেছে যে 9, 9 আর 1 10, 10 হচ্ছে 14, √14, ঠিক আছে। তাহলে 4/√3 * √14 মানে হচ্ছে √42, তাহলে 4/√42 করলে কত আসে সেটা আমরা ক্যালকুলেটর করে দিই, তাহলে ক্যালকুলেটর করলে কোণের মানটা একবারে পেয়ে যাবো, তো 51.88, তাহলে আমাদের অ্যান্সার হবে 51.88 বি নাম্বারটা। ওকে, তাহলে দেখো যে আমাদের প্রশ্ন কিন্তু একটাও কঠিন না, বোর্ড পরীক্ষায় যে সকল এমসিকিউ গুলো আসে সেগুলো একদম মৌলিক তোমার বেসিক সূত্র থেকেই আসে। সো তোমার শুধুমাত্র কি একটু প্র্যাকটিস দরকার, একটু প্র্যাকটিস করলেই বোর্ড পরীক্ষার এমসিকিউ কিন্তু তুমি অবশ্যই 25-এ 25 পাওয়া সম্ভব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আসি নেক্সটে। দেখো 27 নম্বর প্রশ্নে কি বলতেছে যে a এবং b দুইটা ভেক্টর দেওয়া আছে, m এর মান কত হলে ভেক্টরদের পরস্পর কি, এটা কিছু নতুন আছে, তাহলে এই যে ভেক্টরদের পরস্পর কি হবে, সমান্তরাল। তাহলে দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল, এবং দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল মেইন শর্তটা কি, দুটো ভেক্টর যদি সমান্তরাল হতে হয় তাদের ক্রস গুণফলের মান 0 হতে হয় বা ক্রস গুণফল 0 হতে হয়, ঠিক আছে। তাহলে এখন ক্রস গুণফল করতে গেলে তো আমাদের এমসিকিউ এর জন্য ক্রস গুণফল যদি আমরা নির্ণয় দিয়ে বের করে তারপরে সহগ সমীকৃত করে মান বের করতে চাই, সেটা আমাদের জন্য কি হয়ে যাবে, অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। তাহলে আমরা কি করব, যখন এই এমসিকিউতে আসবে সমান্তরাল ভেক্টর তখন আমরা শর্টকাট ওয়েতে করব। শর্টকাট ওয়েতে কি, যে দুটো ভেক্টর যদি সমান্তরাল হতে হয় তাহলে অবশ্যই এদের i এর সহগ i এর সহগ, j এর সহগ j এর সহগ এবং k এর সহগ k এর সহগের অনুপাত সেম হবে। সো তিনটা সহগ অনুপাত যখন সেম হয় তখন তবেকা ভেক্টরটা সমান্তরাল হয়। তো সেই কনসেপ্ট দিয়ে আমরা করব। তাহলে যদি আমরা 15/5, তাহলে আমরা লিখতে পারি 15/5 সমান সমান এই m/-5 সমান সমান 9/3, তাহলে এই অনুপাতটা অবশ্যই সমান হবে। তাহলে i এর সহগ i এর সহগের অনুপাত 15/5 আমাদের m/-5 আর 9/3, তাহলে যেখানে একটা করো 3 3 5 15, তাহলে আমাদের কত আসে -15, তাহলে m এর মান অবশ্যই কত হইতে হবে, -15 হইতে হবে। তবে এটা অনুপাত সব ক্ষেত্রে কত হবে, 3 করে হবে। এখানে অনুপাত 3, এখানে অনুপাত 3, তাহলে m এর মান -15 হলে অনুপাত হয় 3, তবে এটা সমান্তরাল হওয়া সম্ভব। i যে তলে অবস্থিত সেই তলের লম্ব একক, এই যে আবার সেই একই কথা, i আর j আছে মানে কি i ক্রস j হবে, তাহলে অবশ্যই i ক্রস j হবে। লম্ব একক ভেক্টর মানেই ওই দুটার ক্রস গুণফল। i ক্রস j সমান কত, তাহলে i j কি আছে, ক্লকওয়াইজ আছে, আমাদের যে সিরিয়াল ছিল ক্লকওয়াইজ i j মিলে গেছে না, তো i j ঠিক আছে, তাহলে এটা হবে পজিটিভ k, তাহলে i j আমাদের কি হবে, পজিটিভ k। দুটি ভেক্টরের মান সমান, আচ্ছা দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং লব্ধি একটি ভেক্টরের মানের √3 গুণ হবে, তাহলে লব্ধি যদি √3 গুণ হয় তাহলে এটা কিন্তু আমাদের নরমাল অঙ্ক করে আমরা বের করতে পারি। আর তাছাড়া এটা কিন্তু আমাদের একটা শর্টকাট সূত্র আছে,
দুইটা ভেক্টর যখন সমান হয়, ঠিক আছে, দুইটা সমান ভেক্টরের লব্ধি, এটা যদি কেউ না জানো লিখে নাও, দুইটা সমান ভেক্টরের লব্ধির মান কত হয় 2p cos α/2। তাহলে এমসিকিউ এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, দুইটা ভেক্টর যদি সমান মানের হয় তাদের লব্ধি কত হয় 2p cos α/2। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা একবারে মান বসাই দিই, বলছে কি দেখো যে r এর মান √3 গুণ, তাহলে এখানে যদি তুমি √3 বসাও, √3p, তাহলে √3p আর পরে এদিকে আছে 2p, তাহলে cos α/2, তাহলে p তো গেল √3/2, তাহলে cos ইনভার্স √3/2 করলে কত আসে 30, 30 দ্বিগুণ করলে কত হবে, যেহেতু α/2 মান 30, তাহলে আর দ্বিগুণ করলে হবে 60। আর তাছাড়া এটা আমরা জানি যে দুইটা সমান মানের ভেক্টরের জন্য আরো কিছু শর্টকাট টেকনিক মনে রাখতে পারো। দুইটা সমান মানের ভেক্টর মানে কি, p সমান যদি q হয় তাহলে এই সময় r এর মান যদি √3p হয় তাহলে অবশ্যই আলফা হবে 60 ডিগ্রি, r এর মান যদি √2p হয় তাহলে আলফা হবে 90 ডিগ্রি, আর r এর মান যদি p এর ডাইরেক্ট সমান হয় তাহলে আলফা হবে 120 ডিগ্রি। সো এগুলো আমাদের এমসিকিউ এর জন্য খুবই সহায়ক, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই সিরিয়ালেই আসে, তাই এটা মনে রাখলে খুবই ভালো। লব্ধি √3 গুণ হলে আলফা 60 ডিগ্রি, আবার আলফা 60 হলে লব্ধি √3p, যদি আমাদের লব্ধি √2 গুণ হয় তাহলে আলফা 90, আর যদি আমাদের লব্ধি সমান হয় ভেক্টরের সমান হয় তাহলে অবশ্যই 120 ডিগ্রি। তাহলে এটা শুধুমাত্র দুটো সমান ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য, আর তাছাড়া সমান ভেক্টরের লব্ধি সূত্র আমরা এটা ভালো করে মনে রাখতে পারি, এখান থেকে যে কোনো মান থাকলে বের করতে পারবো। p ও q দুটি সমমানের ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে, ভেক্টর দুটির লব্ধি r ও p এর মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, তাহলে বলতে দেখো p ও q দুটি সমমানের ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে, ঠিক আছে, যদি p ও q সমমানের ভেক্টর পরস্পর বিপরীত দিকে, দুটি সমমানের ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি কত হবে, তাদের লব্ধি হবে 0। তাহলে ভেক্টর দুটির লব্ধি, তাহলে লব্ধি কি হবে নাল ভেক্টর, তারপরে বলছে ও p এর মধ্যবর্তী কোণ কত। প্রথম কথা হচ্ছে দেখো 45, 60, 90 এগুলো তো আমার কোনো প্রশ্নই আসে না, ভেক্টর যদি সমরেখ হয় তাহলে অবশ্যই লব্ধিও ওই রেখার উপরেই থাকবে মেইনলি। তাহলে এখানে কিন্তু আমাদের যদিও এটা নাল ভেক্টর হয়, নাল ভেক্টরের দিক কিন্তু আমাদের যেহেতু সমমানের বলছে বিপরীত দিকে, তাহলে নাল ভেক্টরের দিক কিন্তু সুনির্দিষ্ট নয়, কিন্তু যেহেতু ভেক্টর আমাদের কি বলছে দুইটা ভেক্টর সমান আর বিপরীতমুখী এরকম আছে, সো এদের লব্ধি আমরা এই রেখার উপরেই থাকবে বলে আশা করি, ঠিক আছে, এই রেখার বাইরে তো যাবে না, এইদিকে অথবা এইদিকে, যেটা বড় হতো সেদিকে যাইতো। আর এখন যেহেতু দুটো সমান তাহলে নাল ভেক্টর হয়ে যাবে, কোন দিকে নির্দিষ্ট করে বলা যাবে না, তারপরে এখানে অপশন অনুযায়ী 0 ডিগ্রিটাই সবচেয়ে পারফেক্ট, সো আমাদের সেই অনুযায়ী আমরা 0 ডিগ্রি দেবো এখানে। যদি a এবং b হয় তবে a বরাবর b এর লম্ব অভিক্ষেপ কত। আচ্ছা, b বরাবর, তাহলে b বরাবর a লম্ব অভিক্ষেপ, তাহলে আমরা বলছিলাম যার লম্ব অভিক্ষেপ তত cos θ, যেহেতু আমরা i কে উপাংশ আছে তাহলে আমরা কি করব, অবশ্যই ডট গুণন দিয়ে করব। তাহলে b বরাবর a এর অভিক্ষেপ হবে a cos θ, আর a cos θ এর মান বের করলে কত হবে, উপরে থাকবে a ডট b আর নিচে b এর মান, a cos θ এর মান যখন বের করব তখন b এর মান দিয়ে ভাগ হবে, তাহলে a ডট b কে যার বরাবর তার মান দ্বারা ভাগ করে দিলে অভিক্ষেপ পাওয়া যায়, ঠিক আছে। তাহলে দুটো ডট গুণফলের মানকে যার বরাবর বলে তার মান দ্বারা ভাগ করে দেব। তাহলে ডট গুণ কত আসে দেখো এটা, তাহলে i 2 থাকছে, j দিয়ে গুণ করলেও 2 থাকছে, k দিয়ে গুণ করলেও 2 থাকছে, তাহলে উপরে থাকছে 6। ওকে, আর নিচে b এর মান, তাহলে b ভেক্টরের মান কত, এটা 4 4 4, তাহলে আমাদের কত আসছে 12, তাহলে √12, তাহলে 6/√12, তাহলে 6/√12 মানে কত থাকছে আমাদের, দেখো যে 6/√12 মানে কত, এটা 12 কে আমরা লিখতে পারি 2√3, তাহলে √3, তাহলে আমাদের কাটাকাটি করলে 3/√3, আর 3/√3 কাটাকাটি করলে ফাইনালি √3, সো আমরা একবারে √3। ওকে, তারপর 33, 10 একক মানে দুটি ভেক্টর দুটি লম্ব উপাংশে বিভক্ত করা হয়েছে, তাহলে একটা ভেক্টরের মান হচ্ছে 10, তাহলে আমাদের লব্ধি ভেক্টর 10, তাকে দুইটা উপাংশে ভাগ করা হয়েছে এবং পরস্পর লম্ব উপাংশ বলাই আছে, পরস্পর দুটি লম্ব উপাংশে ভাগ করা হয়েছে, একটা অংশ যদি 8 হয় আর একটা অংশ কত হবে, তাহলে আমরা নরমালি বলতে পারি যে এটা তোমার rx, তাহলে ry বের করতে হবে, তাহলে ry এর মান কত নরমালি, তাহলে r = আমাদের কি √rx² + ry², অথবা এটা আমাদের পিথাগোরাস ত্রয়ী হিসেবে এমনিতেই জানি, তো লব্ধি 10 হয়, একটা 8 হলে অপরটা কত হবে, অবশ্যই 6 হবে, তাহলে 6 8 এর লব্ধি সবসময় 10 হয় যদি আমাদের লম্ব উপাংশ হয়, লম্ব ভাবে থাকে, পিথাগোরাস ত্রয়ী হিসেবে একবারে লিখতে পারে অথবা সূত্র দিয়ে করতে পারো। 34, এত ভেক্টরটির মান, আচ্ছা কোন একটা ভেক্টরের মান, তাহলে ভেক্টরের মান কি √3² 4² আর 12², তাহলে 144 আর 16, ঠিক আছে, 44 16 আর 9 যোগ করে তার যদি আমরা রুট করে দিই কত হবে, তাহলে 169 হয়, মানে 44 আর বা আমাদের হচ্ছে 16
16 আর 9 25, হ্যাঁ 169, 169 13, তাহলে আনসার হবে 13 দেখো। এ বি দেওয়া আছে, মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে? লম্ব। দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি? এ ডট বি 0 হইতে হবে। দুটো ভেক্টর লম্ব হলে অবশ্যই তাদের ডট গুণফল 0 হবে। ফলে এখান থেকে যদি আমরা এম এর মানটা বের করতে চাই, ডট গুণ করে দিলে কত আসছে দেখো, 318, আই আই গুণ করলে 18, জে আর জে গুণ করলে -2m, আর কে আর কে গুণ করলে +4 = 0। তাহলে 18 × 22 -22, তাহলে 11, তাহলে আমাদের হচ্ছে মান আসতেছে, এম এর মান আসতেছে 11। 36 নাম্বার, a = 2i এত এবং b = এত, x ও y এর কোন মান হলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল। আচ্ছা, তাহলে সমান্তরাল আমরা যে প্রথমেই করছিলাম কি, সবগুলোর অনুপাত সমান হবে, i i j j k k এর সহগ সমান হবে। তাহলে যদি আমরা এখানে সহগ সমান করি তাহলে 2/y, তাহলে থাকছে 2/y সমান j সহগ x/6, তাহলে x/6 সমান k সহগ -4/-8, -4/-8, তাহলে সব আমাদের অনুপাত লাগবে কত? হাফ। তাহলে এখানে হাফ, এখানে y এর মান কত হলে হাফ হবে? y এর মান 4 হলে হাফ হবে, ঠিক আছে। আর x এর মান কত হলে হাফ হবে? x এর মান আমাদের 3, তাহলে y 4 আর x 3, y 4, হ্যাঁ y এর মান 4 হলে হাফ হবে, তাহলে y 4 আর x এর মান 3, তাহলে আমাদের এই নাম্বারটাই आंसर, ঠিক আছে। তাহলে আমাদের অনুপাত দিয়ে, তাহলে যখনই সমান্তরাল বলবে অবশ্যই i i সহগ এর অনুপাত, j j সহগের অনুপাত এবং k k এর সহগের অনুপাত সেম হবে। সেখান থেকে আমরা যে কোনো আননোন ভ্যালু থাকলে সেটা ইজিলি বের করতে পারবো। পরবর্তীতে আসো, যে আবার সে আমাদের i j k ভেক্টর আমাদের বলতেছে দুইটা প্লাস আকার আছে এবং ডট গুণ আছে। তাহলে দেখো, তো প্রথমে যদি আমরা এখানে নিয়ে আসি i ডট k, তা ডট গুণ যেহেতু আছে আগে বন্টন সূত্র হবে, তারপরে প্লাসের কাজ হবে, ঠিক আছে। তাহলে আমরা বন্টন সূত্র অনুযায়ী i ডট k, তাহলে i ডট k যদি আমরা করি উপরে একক ভেক্টর চিহ্ন হবে, ঠিক আছে। তাহলে j ডট k, তাহলে কত হচ্ছে i ডট k কত হয় জানি, যে i ডট গুণফল যেহেতু cos θ, তাহলে cos কি হয়? cos 90 এর মান তো 0, তাহলে দুইটা দুই রকম মানে কি, এর মধ্যবর্তী কোণ অবশ্যই 90, x আর z তাও 90, y আর z তাও 90, তাহলে এটাও 0 এটাও 0, সো আমাদের आंसर হবে কত? ফাইনালি 0। তাহলে এমন ভাবে থাকলে যোগ বা বিয়োগের সাথে যদি গুণ আকারে থাকে, আগে বর্ণন করতে হবে, তারপরে আবার যোগের কাজ করতে হবে, ঠিক আছে। ওকে, a আর b এর মান কত হলে ভেক্টরদের পরস্পর লম্ব হবে? তাহলে লম্ব হলে আমরা আবার কেবলই করে আসলাম, যদিও ডট গুণফল 0, তাহলে এটা ডট গুণফল করো, তাহলে 2p, তাহলে i এর সহগ হচ্ছে 2p, j এর সহগ -5 আর k এর সহগ কত? -3, -0, তাহলে -8, তাহলে আমাদের কত? 8 4, তাহলে b এর মান আসছে +4। এ ও বি সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা, দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাদের মধ্যবর্তী কোণ কত হবে? তো 0 ডিগ্রি হবে, অথবা হ্যাঁ দুটো এ ও বি সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা, এখানে দেখো 180 দিয়ে কিন্তু কনফিউশন তৈরি করছে, যে সমান্তরাল 180 তেও কিন্তু আমরা কি বলি? সমান্তরাল, কিন্তু এটা বলা হয় সমান্তরাল বিপরীত দিকে, ঠিক আছে। তাহলে বিপরীত ভাবে সমান্তরাল হলে 180, আর নরমাল সমান্তরাল বলতে এখানে আমাদের যেহেতু 0 অপশনে আছে অবশ্যই 0 হবে। পি হলে পি এর মান কত? পি একটা ভেক্টর দেওয়া আছে, তাহলে মান মানে কি? i এর সহগ, j এর সহগ, k এর সহগের স্কয়ারের যোগফল। আর এখানে মাইনাস থাকলে উপাংশের মান যখন বের করব তখন তার মাইনাস লাগবে না, তাহলে 1 1 1 3, তাহলে আমাদের √3। পি ও কিউ ভেক্টর দ্বয় লম্ব হওয়ার শর্ত কোনটি? লম্ব। তাহলে দুটো ভেক্টর লম্ব হলে কি হবে? অবশ্যই ডট গুণফলের মান 0 হবে, তাহলে ভেক্টর দ্বয় ডট গুণফল 0। আবার সেই একই রকম আমাদের আসছে রিপিট প্রশ্ন, আগে করছি, তারপরে দেখো i আর k, তাহলে i এর পরে কি ছিল? i j k, আর i থেকে k হলো উল্টা, তাহলে এটা যখন কত হবে? i k, তাহলে i k মানে হবে আমাদের -j, ঠিক আছে। আমাদের ক্রস সাইন থাকলো, তাহলে i থেকে k হচ্ছে -j, আর j k, তাহলে j k ঠিক আছে, j k সিরিয়াল কিন্তু আমাদের ঠিক আছে, তাহলে j k হলে i। ওকে, এখন দেখো j থেকে i আমাদের ছিল i j, তাহলে j থেকে i, তাহলে এটা -k আর প্লাস k তে মিলে পজিটিভ k, তাহলে আমাদের লাস্টে এসে পজিটিভ k হয়ে যাবে, তাহলে এটা হবে পজিটিভ k। a আর b আমাদের কি দেওয়া আছে? a আর b দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে, বলছে a ও b এর প্রত্যেকের মান 5 একক হলে আমাদের লাগবে কি? a - b, দুটো ভেক্টরের বিয়োগফল বের করতে হবে, a - b। তাহলে a - b আমরা কিভাবে বের করব? যে আমরা জানি যে বিয়োগফল করতে হলে কি করতে হয়? যার আগে মাইনাস থাকে তাকে উল্টা দিকে নিতে হয়, তাহলে এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের যখন এটা উল্টা দিকে নিই, তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত হবে? 120। সো এটা 5 মধ্যবর্তী কোণ 120, আর দুটো সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 হলে আমরা একটু আগেই দেখাই দিলাম না শর্টকাট, মনে আছে? যে
কখন যে লব্ধির মান যদি ভেক্টরের মানের সমান হয় তাহলে আলফা কত হয় 120 ডিগ্রি, তাহলে অবশ্যই এখানে আলফার মান কত হবে 120 ডিগ্রি যেহেতু আমাদের বলা আছে, তাহলে আলফার মান আমাদের এই লব্ধির মান ভেক্টরের সমানই হবে, সো লব্ধির মানও 5ই হবে। দুটো ভেক্টরের মান সমান আর মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে অবশ্যই লব্ধির মানও ওই ভেক্টরের মানের সমানই হবে। ওকে, আর যদি উল্টা ভাবে বলতাম যে লব্ধির মান যদি 5 বলতো তাহলে কোণ অবশ্যই 120 হতো। এ ও বি কে সমন্বিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজ তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি বলছিলাম যে সামান্তরিকের কর্ণ থাকলে যা হয় ত্রিভুজের ক্ষেত্রেও তাই হয়, তার মানে হাফ ইনটু এ ক্রস বি, ওকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু এ ক্রস বি এর মানের সমান। তারপরে আসি নিচের কোনটি ভেক্টরের কার্ল। আচ্ছা, কার্ল আমাদের ভেক্টর ক্যালকুলাসে আসছে। কার্ল মানে আমরা কি জানি যে ভেক্টর যে আমাদের ক্যালকুলাস অপারেটর ন্যাবলা আছে তার সাথে কোনো একটা ভেক্টর ক্ষেত্রের ক্রস গুণফল। তাহলে ন্যাবলার সাথে ভেক্টর ক্ষেত্র কি আছে আমাদের ভি, এখানে একটা ভেক্টর ক্ষেত্র আছে যার ক্রস গুণফল কোনটা নির্দেশ করতেছে সি নাম্বার। নিচের কোনটির মাধ্যমে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র, তাহলে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে কোনটা? তাহলে আমাদের যে ভেক্টর অপারেটরের অপারেশন ছিল তিনটা, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। তাহলে গ্রেডিয়েন্ট কি করতো? স্কেলার ক্ষেত্রের পরিবর্তনের হার বের করতো এবং সেটা লাস্টে আমরা ভেক্টর পাইতাম। তাহলে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্র, হ্যাঁ তাহলে অবশ্যই গ্রেডিয়েন্ট। ডাইভারজেন্স কি করে? ডাইভারজেন্স একটা ভেক্টর ক্ষেত্রের বৃদ্ধির হার বা পরিবর্তনের হার নির্দেশ করে, ঠিক আছে। আর কার্ল তো ভেক্টরের ঘূর্ণনশীলতা মূলত যাচাই করে। নিচের কোনটি স্কেলার রাশি? তাহলে স্কেলার হতে হবে। তাহলে স্কেলার আমরা কি জানি যে গ্রেডিয়েন্ট স্কেলারকে ভেক্টর করে দেয়, তার মানে গ্রেডিয়েন্ট কিন্তু নিচে ভেক্টর, সরন্ত ভেক্টরই। কার্ল হচ্ছে ক্রস গুণফল ঘূর্ণনের দিক প্রকাশ করে, সো অবশ্যই কার্লও কি ভেক্টর রাশি। ডাইভারজেন্স হচ্ছে ডট গুণফল, তাই ডাইভারজেন্স হচ্ছে স্কেলার রাশি। ভি এর মান একটা দেওয়া আছে, দিয়ে বলছে ডাইভারজেন্স বের করতে। ডাইভারজেন্স মানে কি যে এই ভেক্টর অপারেটর যে ন্যাবলা তার সাথে ডট গুণন। আর ডট গুণন মানে কি হয়? আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কি। তাহলে ন্যাবলার আই এর সাথে কি থাকে? ডেল ডেল এক্স। তার মানে আমাদের যখন ডাইভারজেন্স বলবে কোনো একটা রাশি তখন আমরা কি করব? আই এর সহগ যে থাকবে তাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এক্স এর সাপেক্ষে করলে এটা থাকছে 2x। আর যদি ডট গুণন, তাহলে ডট গুণনে কি থাকবে? আই জে কিন্তু আর থাকবে না। তাহলে ডাইভারজেন্স যখন তোমার এমসিকিউতে আসবে তুমি একদম সিম্পলি আই এর সহগকে তুমি এক্স এর সাপেক্ষে, জে এর সহগকে ওয়াই এর সাপেক্ষে, আর কে এর সহগকে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিবা, দিলে যা হবে সেটাই आंसर। তাহলে x স্কয়ার করলে 2x, এখানে আমাদের কি করব? y এর সাপেক্ষে আমাদের y নাই, তাহলে এটা 0, তাহলে আমাদের এটা 0, এখানে z এর সাপেক্ষে z নাই, তাহলে এটাও 0, তাহলে থাকবে শুধু 2x। তাহলে আমাদের ডাইভারজেন্স হবে কিন্তু 2x। তাহলে অনেকে এমসিকিউ তে ডাইভারজেন্স কার্ল দেখলে ভয় পেয়ে যাও, ভয় পাওয়ার কিছু নাই। ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট এমসিকিউ তো আসতেই পারে। এমসিকিউ তে ডাইভারজেন্স আসলে সবচেয়ে ইজি। i সহগকে x এর সাপেক্ষে, j এর সাপেক্ষে, j এর সহগকে y এর সাপেক্ষে, আর k এর সহগকে z এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিলে যা পাবা সেটাই হবে ডাইভারজেন্স। এই একটা ভেক্টর দেয়া আছে, ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি, তো সলিনয়েডাল, তাহলে সলিনয়েডাল কি হয়? সলিনয়েডালের শর্ত হচ্ছে ডাইভারজেন্স 0 হইতে হবে। এই যে ডাইভারজেন্স, তাহলে ডাইভারজেন্স অফ a, তাহলে ডাইভারজেন্স অফ a যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে অবশ্যই ভেক্টরটা সলিনয়েডাল। তাহলে ডাইভারজেন্স কেবলই কি বললাম যে i এর সহগকে x এর সাপেক্ষে, তাহলে এটা যদি আমরা x এর সাপেক্ষে করি তাহলে প্রথমে থাকে কি p, এটা তো y 0 হয়ে গেল, এখানে আমাদের y এর সাপেক্ষে, তাহলে y 1 হচ্ছে, z 0 হয়ে গেল, এখানে আমাদের হচ্ছে z এর সাপেক্ষে এটা তো 0 হয়ে যাচ্ছে, প্লাস 3 থাকছে, প্লাস 3 সমান 0, তাহলে আমাদের কত হচ্ছে 4 4, তাহলে p এর মান আসছে -4, তাহলে p এর মান কিন্তু -4। দেখো এমসিকিউ আমাদের মনে হচ্ছে সলিনয়েডাল কত বড় এমসিকিউ, কয় সেকেন্ড টাইম লাগলো। তাই তুমি যদি ভালোভাবে বেসিকটা জানা থাকে এমসিকিউ করতে কিন্তু আসলে টাইম লাগে না, টাইমের আমাদের খুব কম টাইমের মধ্যে এমসিকিউ করা সম্ভব তুমি যদি বারবার প্র্যাকটিস করো। তো ডাইভারজেন্স মানেই হলো এই i এর সাথে যা থাকবে এটাকে x এর সাপেক্ষে, এটাকে y এর সাপেক্ষে, আর এটাকে z এর সাপেক্ষে ডিভার্সন করে দিবা, করে দিলে ডাইভারজেন্স চলে আসবে। আর ওটার মান যদি আমাদের সলিনয়েডাল বলে তাহলে 0 বসাই দিব। কোন ভেক্টরের ডাইভারজেন্স হলো, ডাইভারজেন্স কি বলা আছে? তাহলে ডাইভারজেন্স আমরা কি বললাম? তা ভেক্টর ক্ষেত্রের পরিবর্তনের হার, মানে ভেক্টর ক্ষেত্রের নতিমাত্রা, তাহলে ওই ভেক্টরের নতিমাত্রা, পরিবর্তনের হার মানে নতিমাত্রা। কোন ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স 0 হলে, তাহলে ডাইভারজেন্স 0 হলে কি হবে? এই যে ডাইভারজেন্স 0 করে কারণ কি বললাম? সলিনয়েডাল, তাহলে ডাইভারজেন্স 0 হলে অবশ্যই সলিনয়েডাল হবে। আর যদি আমাদের কার্ল 0 হয় তখন হচ্ছে কি হবে? অঘূর্ণনশীল হবে। তাহলে কার্ল হলে অঘূর্ণনশীল আর ডাইভারজেন্স 0 হলে অবশ্যই সলিনয়েডাল। স্কেলার ফাংশনকে ভেক্টরকে রাশিতে রূপান্তর করে কেবলই আমরা বললাম গ্রেডিয়েন্ট। স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে করতে হলে গ্রেডিয়েন্ট করতে হবে। তাহলে এই ছিল আমাদের ওভারঅল ভেক্টর অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন। বোর্ড পরীক্ষায়, লেটেস্ট বোর্ড পরীক্ষায় যেগুলো আসছে আমরা বারবার রিপিটগুলো বাদ দেওয়ার চেষ্টা করছি, তারপরেও কিছু রিপিট প্রশ্ন আসছে, ঠিক আছে। তাহলে বোর্ড পরীক্ষায় যেহেতু কোশ্চেন রিপিট হয় তাহলে এগুলো তুমি খুব ভালোভাবে প্র্যাকটিস করো।
এছাড়া তোমার কাছে যেই বই আছে সেই বইয়ের অনুশীলনের যে এমসিকিউগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো, দেখবো যে ম্যাক্সিমাম এই সকল টাইপের সাথে মিলে যাবে। ওকে, তারপরে যদি কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে তাহলে আমাদের গ্রুপে জানাতে পারো বা কমেন্টে জানাতে পারো, তাহলে আমরা তোমাদের অবশ্যই সেই বিষয়ে যতটুকু পারি হেল্প করব এবং আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। বাসায় প্র্যাকটিস করতে থাকো, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। বোর্ড পরীক্ষায় এমনকি পরবর্তী অ্যাডমিশন পরীক্ষা ভালো করতে হলেও তোমার বোর্ড পরীক্ষার এমসিকিউগুলো খুব ভালোভাবে তোমার বেসিক সহ আয়ত্ত করতে হবে। তাই মুখস্থ না, তুমি বেসিক সহ বুঝে পড়ো। যখনই পড়বা, ফিজিক্স পড়বা মানেই অবশ্যই বুঝে পড়বা। প্রত্যেকটা এমসিকিউ, জ্ঞানমূলক এমসিকিউর মধ্যেও কি আছে, বেসিক আছে। তাহলে বেসিক জিনিসটা ভালো করে বুঝে নিবা, তাহলে এমসিকিউ মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না এবং বোর্ড পরীক্ষায় খুবই কম সময়ের মধ্যে খুব দ্রুত সঠিকভাবে এমসিকিউ করতে পারবা এবং 25-এ পাবা ইনশাল্লাহ, এবং সেটা খুব ইজি বিষয়। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।